আজ রিক্যাপিটুলেশনের আয়োজনে যে মুভিটি এক্সপ্লেইন করব সেটি একটি 2021 সালে তামিল মিস্ট্রি ক্রাইম থ্রিলার ফিল্ম যার নাম থিত্তাম ইরান্ডু, যেখানে দেখানো হয় একজন পুলিশ যার নাম আথিরা। সে তার ছোটবেলার বান্ধবীর রহস্যজনক ডিসঅ্যাপিয়ারেন্সের তদন্ত শুরু করে, কিন্তু তদন্তের এক পর্যায়ে সে জানতে পারে তার বান্ধবীকে খুব নৃশংসভাবে মার্ডার করা হয়েছে। আবার সেই বান্ধবীর বরের সাথেও তার বনিবনা নাই। আথিরা খুনিকে খুঁজে বের করতে তদন্ত শুরু করে, কিন্তু তদন্তের ক্ষণে ক্ষণে মুভিটি কিছু অপ্রত্যাশিত টুইস্ট নিয়ে আসে। কি সেই টুইস্ট আর কি বা সেই রহস্য জানতে হলে থাকতে হবে গল্পের শেষ অবধি পর্যন্ত। সিনেমার শুরুতে দেখা যায় এক বৃষ্টির রাতে হেলমেট পরা এক ব্যক্তি একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দেয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির দরজা খুলে দাঁড়ালেই সিন শিফট হয় আর বাসে একটি মেয়েকে দেখানো হয় যার নাম আথিরা। আথিরা ফোনে কথা বলতে বলতে তার নিজ সিটে গিয়ে দেখে সেখানে একটি ছেলে শুয়ে আছে। আথিরাকে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি বলে, একজন ছেলের পাশে কেন আপনার সিট সেটা আমি জানি না। আথিরা বলে, আমার সিটটি আমার এক ছেলে কলিগ করেছিল, তাই হয়তো এমনটা হয়েছে। আথিরা সুপারভাইজারের সাথে কথা বলে সিট এক্সচেঞ্জ করতে চাইলে সুপারভাইজার বলে, সব সিট বিক্রি হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। সুপারভাইজারের কথা শুনে ছেলেটি এসে আথিরাকে বলে, আপনি শুয়ে পড়ুন, আমি ড্রাইভারের সাথে অ্যাডজাস্ট করে নেব। ছেলেটির নাম অর্জুন। আর কোনো উপায় না পেয়ে আথিরা অর্জুনের কথায় রাজি হয়। এরপর বাস ব্রেক দিলে আথিরা নামতে গিয়ে দেখে অর্জুন খুব কষ্ট করে শুয়ে আছে। আথিরার এটা দেখে খুব খারাপ লাগে। সে অর্জুনকে তার সিটে গিয়ে বসতে বলে, কিন্তু অর্জুন রাজি হচ্ছিল না। পরে তারা দুজনেই সিটে যায় এবং কথা বলতে থাকে। ছেলেটির সাথে কথা বলে আথিরার তাকে ভালো লেগে যায়। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলে আথিরা দেখে অর্জুন চলে গেছে। আথিরা নেমে সুপারভাইজারকে মিথ্যে বলে যে অর্জুন মানিব্যাগ ফেলে গেছে, তাই সেটা সে ফেরত দিতে চায়। আর সেই জন্য সে সুপারভাইজারের কাছ থেকে ফোন নম্বরটি চেয়ে নেয়। এরপর আথিরা পুলিশ স্টেশনে গিয়ে দেখে অর্জুন সেখানে। আথিরা পেশায় ছিল পুলিশ, আর অর্জুনকে দেখে সে বলে, তুমি এখানে? অর্জুন জানায় সে একজন অভিনেতা, সে পুলিশের একটি চরিত্রে অভিনয় করবে, তাই সে কিছুদিন পুলিশের সাথে থেকে তাদের কাজকর্ম অবজার্ভ করবে। আথিরা অর্জুনের ডিটেলস জানতে চাইলে অর্জুন বলে তার মা 3 বছর আগে মারা গেছে, এখন এই দুনিয়ায় আর তার কেউ নেই। সব শুনে আথিরা অর্জুনকে পারমিশন দেয়। অর্জুন খুশি হয়ে বলে সে শুধু 7 দিন এখানে থাকবে আর সে কাউকে ডিস্টার্ব করবে না। ধীরে ধীরে অর্জুন ও আথিরার মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। একদিন যখন তারা রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন সেদিনের সেই বাসের সুপারভাইজার তাদের দেখে বলে, স্যার আপনি এখানে? ম্যাডাম বলেছিল আপনি মানিব্যাগ ফেলে গিয়েছিলেন, তাই আপনার নাম্বার নিয়েছিল। আর এবার অর্জুন বুঝতে পারে আথিরা তাকে পছন্দ করা শুরু করেছে। এরপর আথিরার ফোনে কিশোর নামের এক লোকের ফোন আসলে শুরু হয় মুভির সাসপেন্স। আর কি সেই সাসপেন্স তা জানতে হলে থাকতে হবে মুভির শেষ অবধি পর্যন্ত। যাই হোক, কিশোরের ফোন পেয়েই আথিরা ছোটে কিশোরের বাসায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোট্ট আথিরার বাসায় একটি মেয়ে আসলে তার মা আথিরাকে বলে, তোকে প্রতিবেশী যে মেয়েটির কথা বলেছিলাম এটাই সে। আথিরার মা বলে ওর নাম দীপা। মেয়েটিকে ভেতরে এসে আথিরার সাথে খেলতে বললে আথিরা মেয়েটিকে পাত্তা না দিয়ে তার খেলনা নিয়ে চলে যায়। এরপর একদিন আথিরার বাবা জোর করে আথিরার চুল কেটে দিলে সে অনেক কাঁদতে থাকে। এটা দেখে দীপাও আথিরার মতো চুল কেটে ছোট করে ফেলে এবং যার কারণে আথিরা খুশি হয় আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে যায় এবং একসাথে বড় হতে থাকে। এরপর আথিরা চেন্নাইয়ের এক কলেজে ভর্তি হয় আর দীপা কুম্বাকু নামের এক কলেজে পড়াশোনা করতে থাকে। দীপা কলেজ শেষ করলে কিশোর নামের এক ডাক্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কিশোর ও দীপা চেন্নাইতেই থাকে। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর তাতে দেখানো হয় আথিরা কিশোরের বাসায় পৌঁছালে সেখানে কিশোরও চলে আসে। আথিরা বলে, দীপার কোনো খবর পেয়েছো? কিশোর বলে, আমার পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও নেই। আথিরা বলে, এমন কি এর আগে কখনো হয়েছিল? কিশোর বলে, না, এখানে তো ওর তেমন কোনো বন্ধুও নেই, আর ও তো ঘরের বাইরেই বের হতো না, এমনকি আমার সাথেও ভালো করে কথা বলতো না। আথিরা জানায়, ওয়াচম্যান বা কাজের লোক ছিল কি? কিশোর বলে, দীপা কাজের লোক রাখতো না, আর ওয়াচম্যান গত মাসে চাকরি ছেড়ে দিয়েছে। আথিরা বলে, তাহলে দীপা বাসায় একা একা কি করতো? কিশোর বলে, টিভি দেখতো, ওয়ার্কআউট করতো, আর মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতো। নিজেই ড্রাইভ করতো, তবে বের হওয়ার আগে আমার কাছে পারমিশন নিত। কিছুদিনের আগে সে পন্ডিচেরি আশ্রমে গিয়েছিল। আথিরা তখন তার সহকর্মী নবীনকে পন্ডিচেরি আশ্রমে দীপার ডিটেলস পাঠাতে বলে। কিশোর জানায় দীপা তার ফোনটি নিয়ে গেছে। এবার আথিরা নবীনকে দীপার ফোন ট্রেস করতে বলে। এই সময় কিশোরের ফোনে ফোন আসলে কিশোর ফোন নিয়ে পাশের রুমে চলে যায়। তখন দীপার ছবি দেখলে
আথিরার দীপার বিয়ের দিনের কথা মনে পড়ে যায়, কারণ বিয়ের দিন আথিরা খেয়াল করে দীপার মন খুব খারাপ। আর এটা দেখে আথিরা দীপাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কি বিয়ে করতে চাচ্ছে না। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আথিরা দীপার মাকে ফোন দিয়ে দীপার ব্যাপারে জানতে চায়। দীপার মা বলে ও তো আমাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, ও কেমন যেন বদলে গেছে, ওর কাছে আমাদের তো কোনো মূল্যই নেই, কেমন অদ্ভুত অদ্ভুত কাপড় চোপড় পরে আর ছবি তোলে। আথিরা বলে মডেলিং। দীপার মা বলে হ্যাঁ হ্যাঁ ওটাই, ওর বাবা আর আমি মিলে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। পরে রাগারাগি করে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, তারপর আর যায়নি। পুলিশ ওই এলাকার মানে দীপার প্রতিবেশীদের জবানবন্দি নেয়, কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারে না। নবীন বলে দীপার ফোন গতকাল বিকেলে এই টাওয়ারের আশেপাশেই সুইচ অফ হয়েছিল, কিন্তু তারপর আর অন হয়নি। নবীন আথিরাকে বলে দীপা কি আপনার ফ্রেন্ড? আথিরা বলে হ্যাঁ, আমরা একসাথে বড় হয়েছি, পরে কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। এরপর আবার ফ্ল্যাশব্যাকে আথিরার ছোটবেলা দেখানো হয়, যেখানে আথিরা পানিতে পড়ে যায় আর দীপা সাঁতার না জানা সত্ত্বেও আথিরাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু ভাগ্যক্রমে পরে অবশ্য একজন লোক তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। এর পরের সিনে দেখা যায় আথিরা থানায় আসলে এসআই অভিষেক বলে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে, কোনো ক্যামেরাই বাড়ির দিকে নেই, শুধু রাস্তাটি দেখা যায়। আথিরা এবার নিজে গিয়ে ফুটেজ দেখতে থাকে। ফুটেজ ভালো করে খেয়াল করলে দেখা যায় কিশোর বাড়ি থেকে যাওয়ার পর একটি 3 হুইলার বাইক দীপা মিসিং হওয়ার দিন পর্যন্ত 33 বার দীপার বাসার সামনে দিয়ে যাওয়া আসা করেছে, কিন্তু দীপা মিসিং হবার পর তাকে আর দেখা যায়নি। আথিরা ওই বাইকটির ডিটেলস চেক করতে বলে। অভিষেক জানায় ম্যাডাম, মনে হয় লোকটি প্রতিবন্ধী। কিশোরকে বাইকের ছবি দেখালে কিশোরও সেটা চিনতে পারে না। আথিরা জানতে চায় তাদের কোনো শত্রু আছে কিনা। কিশোর বলে প্রশ্নই আসে না। আথিরা বলে কিশোর, তোমার কি কোনো পাস্ট রিলেশন ছিল? কিশোর বলে কলেজে পড়াকালীন পল্লবী নামের এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু সে নর্থ ইন্ডিয়ান হয় আমার বাবা মা মেনে নেয়নি, তাই আমরা ব্রেকআপ করি। আথিরা বলে এখন কি তোমাদের যোগাযোগ আছে? কিশোর বলে 1 বছর আগে বিয়ের সময় কথা হয়েছিল। কিশোর বলে আথিরা, তুমি কি আমায় সন্দেহ করছো? আথিরা বলে এটা আমার পরিবারের সাথে হলেও আমি ইনভেস্টিগেট করতাম। আথিরা যাওয়ার সময় কিশোরকে বলে তোমার ফোন বন্ধ পাচ্ছিলাম, তোমার কি অন্য কোনো নাম্বার আছে? কিশোর বলে না, আমার একটাই নাম্বার, আমি চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। আথিরা চলে গেলে ঘরের পর্দা টেনে দেয় কিশোর। এরপর খাট সরিয়ে মই দিয়ে ফ্যানের উপর থেকে একটি ফোন বের করে এবং কাউকে কল করে বলে কেন বারবার এই নাম্বারে কল করছো? ওরা আমার কল ট্যাপ করতে পারে, যতক্ষণ আমি না ফোন দেই ততক্ষণ তুমি কল করো না। এটা বলে কিশোর ফোনটি আবার জায়গা মতন রেখে দেয়। কিশোরের গতিবিধিতে আথিরার সন্দেহ হলে সে পল্লবী আর কিশোরের কল রেকর্ড চেক করতে বলে। এরপর জঙ্গলের মাঝে একটি গাড়ি পাওয়া যায়। গাড়িতে থাকা এক পোড়া কঙ্কাল তখনও স্টিয়ারিং এ ছিল। আথিরা কাছে গিয়ে দেখছিল। অভিষেক বলে ম্যাম, স্টিয়ারিং এর বসার স্টাইল দেখে মনে হচ্ছে গাড়িটি চালানোর সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়েছে আর শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন ধরেছে। আথিরা লাশটি পোস্টমর্টমে পাঠায়। রিপোর্ট আসলে জানা যায় এটি দীপার বডি, আঘাত পেয়ে অনেক রক্তক্ষরণ হয়ে মারা গিয়েছে। ডিটেলস রিপোর্ট পরে পাওয়া যাবে। এই কথা শুনে কিশোর ও আথিরা একদম ভেঙে পড়ে। এরপর দীপার সৎকার করা হয়। নবীন জানায় কিশোর আর পল্লবীর কল রেকর্ড ক্লিয়ার, কিন্তু এটা মেনে নিতে পারছে না আথিরা। আথিরা বলে আমার ধারণা এটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। এটিকে অ্যাক্সিডেন্ট বোঝানোর চেষ্টা করা হয়েছে। গাড়ি যেভাবে গাছের সাথে ধাক্কা খেয়েছে তাতে 60 কিলোমিটার বেগে থাকার কথা, আর 40 কিলোমিটার স্পিডেই এয়ারব্যাগ ওপেন হয়ে যাওয়ার কথা। ধরলাম টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, তাহলেও গাড়ি কম করে 3 অথবা 4 গিয়ারে থাকার কথা, কিন্তু গাড়িটি ছিল নিউট্রালে। আবার ওই প্রতিবন্ধী লোকটার বাইকের নাম্বারও ফেক। আমি বুঝতে পারছি না তার কি উদ্দেশ্য ছিল। দীপা মিসিং হওয়ার পর থেকে সেও আসা বন্ধ করে দেয়, আর কিশোরও তখন শহরের বাইরে। সবকিছু কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। আথিরা নবীনকে গাড়ির ফরেন্সিক রিপোর্ট কালেক্ট করতে বলে। পরের দিন নবীন বলে গাড়ির ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, তবে গাড়িটি পুড়ে যাওয়ায় কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। গাড়িটির নাম্বার প্লেট একটু দূরে পড়েছিল আর সেখানে একটি ছাপ পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ে গেছে। আমি সন্দেহভাজন প্রায় 173 জনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়েছি, কিন্তু কারো সাথেই মেলেনি। অপরদিকে একটি ছেলে ও মেয়েকে কথা বলতে দেখা যায়, আর তার পাশেই হেলমেট পরা সেই লোকটিকেও দেখা যায়। এটা সেই লোক যে কিনা দীপার বাসার সামনে ঘুরঘুর করছিল। ছেলেটি চলে গেলে মেয়েটি বাড়ির ভিতরে চলে আসে। বাড়িতে মেয়েটি টিভি দেখছিল আর ফোন টিপছিল। তখনই পিছন থেকে একটি রড হাতে আসে কিলার। সে রড দিয়ে মেয়েটির মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে।
পরদিন পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে। এখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই কিলার 2 দিন ধরে এই বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করছিল, আর গতকাল রাত 12:30টায় সে বাড়িতে ঢুকে খুন করে। অভিষেক আথিরাকে বলে, খোঁজ নিয়ে জেনেছি মেয়েটির চরিত্র ভালো ছিল না, একসাথে ও অনেকজনের সাথে রিলেশনে ছিল, এমনকি কয়েকদিন আগে কয়েকজন এসে তার হাজবেন্ডের সাথেও ঝামেলা করেছে। আথিরা অভিষেককে বলে দ্রুত 5 জনের খোঁজ নিন। অভিষেক বলে, সবার অলরেডি খোঁজ নিয়েছি, একজন কিছুদিন আগে মারা গেছে, আর 2 জন এই শহরে ছিল না এটা শিওর, আর 2 জনকে ফোনে পাওয়া যায়নি, তাদের একজন কুম্ভকোণমের। কথা বলা শেষ করার আগেই আথিরা নবীনকে থামিয়ে দেয়। কুম্ভকোণমের নাম শুনেই আথিরা বলে, কুম্ভকোণমের কোথায়? অভিষেক বলে, কুম্ভকোণমের একটি গ্রামের স্কুলে সে পড়তো এবং সেখান থেকে এই মেয়ের সাথে তার রিলেশন হয়। পরে অবশ্য সে জোসেফ কলেজে ভর্তি হয়। আথিরা বলে, দীপাও তো ওই জোসেফ কলেজেই পড়তো, তাহলে দীপা ও এই মেয়ের মৃত্যুর নিশ্চয়ই কোনো কানেকশন আছে। আমার ওই ছেলেটির পুরো ডিটেলস চাই। আথিরা কুম্ভকোণমের পুলিশকে ফোন দিয়ে জানতে পারে ছেলেটির নাম ভারানি, সে দীপাকে ডিস্টার্ব করত, তাই দীপা পুলিশ কমপ্লেনও করেছিল। পরে অবশ্য সে তাকে আর বিরক্ত করেনি। পরে ভারানির বাড়িতে পুলিশ পাঠিয়ে জানা যায় ভারানির মা 3 বছর আগে মারা গেছে, আর তারপর থেকে কেউ তাকে দেখেনি। অভিষেক বলে, আমরা যাকে খুঁজছি সে তো প্রতিবন্ধী, কিন্তু ভারানি তো একদম সুস্থ। আথিরা বলে, সে 3 বছর কোথায় ছিল কেউ জানে না, এর মাঝে তার সাথে কত কিছু ঘটতে পারে, অ্যাক্সিডেন্টে সে প্রতিবন্ধীও হয়ে যেতে পারে। নবীন বলে, ভারানি 3 বছর আগে একটি জমি বিক্রি করেছিল, আর সেখানে তার হাতের ছাপ পাওয়া গেছে। আমি সেই গাড়ির নাম্বার প্লেটের সাথে মিলিয়ে দেখেছি, সেটা মিলে গেছে। রাতে অর্জুন আথিরার বাড়িতে আসে। আথিরা বলে, আমি চাকরি পাওয়ার পর আমার ফোনটি হারিয়ে গিয়েছিল। এই খবর শুনে দীপা তার জমানো টাকা দিয়ে আমাকে এই ফোনটি কিনে কুরিয়ার করে পাঠিয়েছিল। এখনও এই ফোনের লকে ওর ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি কোনোভাবেই তাকে ভুলতে পারছি না। আথিরা ও অর্জুন গল্প করতে করতে ধীরে ধীরে অনেক কাছে চলে আসে এবং কিস করে। আথিরা বলে, তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক চেনা কেউ। এর পরের সিনে দেখা যায় অভিষেক আথিরাকে বলে, আমি ভারানির পাসপোর্ট চেক করে দেখেছি, সে 1 বছর আগে সিঙ্গাপুরে গিয়েছে আর ফেরেনি। আথিরা ভাবতে থাকে যে যদি সে আর না ফিরে থাকে তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট এখানে এলো কিভাবে, আর প্রতিবন্ধী লোকটিই বা কে? এমনও তো হতে পারে কেউ হয়তো ইচ্ছা করেই ভারানির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে, কারণ সে হয়তো ভারানি ও দীপার ব্যাপারটা জানতো। তখন আথিরার মনে পড়ে কিশোরের কথা। সে কিশোরকে ফোন করে জানতে চায় সে কোথায়। কিশোর বলে সে ব্যাঙ্গালোরে আছে আর কালকে ফিরবে। আথিরা কিশোরের বাসা সার্চ করতে যায়। সেখানে তারা দরজার লক ভেঙে ভেতরে ঢুকে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কিছুই পায় না। আথিরা বলে, আমি চলে যাচ্ছি, আপনারা লক রিপেয়ার করে তারপর আসবেন। আথিরা দেয়াল টপকে রাস্তায় এলে দেখতে পায় হেলমেট পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর আথিরাকে দেখে সে পালাতে থাকে। আথিরা তার বাইকে গুলি করলে সে রাস্তায় পড়ে যায় আর দৌড়াতে থাকে। তখন বোঝা যায় যে ইচ্ছে করেই সে খোঁড়াতো, আসলে সে সুস্থ। কিছু দূর গেলে লোকটিকে তারা হারিয়ে ফেলে। তারা খেয়াল করে রাস্তায় বসে চাদর মুড়ি দিয়ে আছে এক লোক। বসে থাকা ব্যক্তিটি বলে, আমি হেলমেট পরা একজনকে এদিকে যেতে দেখেছি, আপনারা এদিকে গেলে তাকে ধরতে পারবেন। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেয়া কি এত সহজ? আথিরা লোকটার চালাকি ধরে ফেলে। তারা তাকে ধরে নিয়ে থানায় নিয়ে আসে এবং উত্তম মধ্যম দেয়। আর এই হলো সেই ভারানি। ইন্টারোগেশনে ভারানি বলে, আমি খুন করে বেশ করেছি, তোমার জীবন যদি কেউ নষ্ট করে তুমি কি তাকে ক্ষমা করবে? আথিরা বলে, কে তোমার সাথে এমন করেছে? এবার ভারানি তার কাহিনী বলা শুরু করে। সে বলে, কলেজে পড়ার সময় উষার সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমার সাথে সম্পর্ক থাকাকালীন সে অন্য আরেকজনের সাথেও রিলেশনে ছিল। আমাকে চাকরের মতন খাটাতো, আমি ভালোবেসে সব মেনে নিয়েছিলাম, কিন্তু যখন এইসব জানতে পারি আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই ব্রেকআপ করি। এরপর জোসেফ কলেজে দীপার সাথে পরিচয় হয়, ওই আমার সাথে মিশতে শুরু করে। এরপর থেকে আমরা একসাথে আড্ডা দিতাম। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। এরপর 3rd ইয়ারে এসে আমি তাকে প্রপোজ করি, কিন্তু দীপা বলে সে আমাকে ভালোবাসে না। আমি কনভিন্স করার অনেক চেষ্টা করি, তবুও সে রাজি হয় না। পরে আমি তাকে কিডন্যাপ করে বিয়ে করার চেষ্টা করি, কিন্তু ওরা থানায় কমপ্লেন করলে পুলিশ আমাকে থানায় নিয়ে গিয়ে অনেক মারধর করে। এই কথা কলেজের প্রিন্সিপালও জানতে পারে, তাই তিনি আমাকে কলেজ থেকে বের করে দেন। আমি এগুলো ভুলতে পারছিলাম না, তাই প্রচুর মদ খেতাম, মদ খেয়ে মাতাল হয়ে থাকতাম। তাই মাকে দেখাশোনা করার অভাবে আমার মা মারা যায়। একজন আমাকে ধোঁকা দিল, আরেকজন আমার ভালোবাসা নিয়ে খেললো। আমার সে সময় কোনো জবও ছিল না। তখন সিঙ্গাপুরে একটি চাকরির অফার পেয়ে চলে যাই। তারপর সব ঠিক ছিল। গত বছর দেশে ফিরে দীপার হাজবেন্ডের সাথে ওকে দেখে আমার পুরনো ক্ষোভ জেগে ওঠে। আমি তখন ডুপ্লিকেট পাসপোর্ট বানিয়ে সিঙ্গাপুরে যাই, আর ওই দিনই ডুপ্লিকেট পাসপোর্ট দিয়ে ফেরত আসি।
কিন্তু এত কিছু করেও দীপাকে মারতে পারিনি। আমি 30 তারিখ ওর বাড়ির সামনে ফলো করছিলাম। যখন ওর হাজবেন্ড বাইরে চলে গেল তখন আমি ওর বাড়িতে ঢুকি। সেখানে গিয়ে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভারানি দীপাকে মারতে গিয়েছে, আর দরজা খুলতেই দেখা যায় অর্জুন সেখানে দাঁড়িয়ে আছে। আথিরা বলে, তুমি তার চেহারা মনে করতে পারবে? ভারানি বলে, পারবো। আথিরা অভিষেককে স্কেচ করতে বলে। এরপর দেখা যায় সেদিন অর্জুন ও ভারানির মারামারির সময় ভারানির হাতের গ্লাভস খুলে গিয়েছিল, আর তখনই গাড়ির নাম্বার প্লেটে তার হাত পড়ে, যা পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে পাওয়া যায়। ভারানি বলে, সেদিন হাতে ব্যথা পাওয়ায় আমি একটু সময় নেই, তারপর উষাকে মারি, কিন্তু দীপাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আথিরা বলে, নির্ঘুমে এদের মেরে এখন নাটক করছো। ভারানি বলে, আমি তো দীপাকে মারিনি। আথিরা বলে, তুমি তো ওকে মেরে ওর লাশ পুড়িয়ে দিয়েছ। ভারানি বলে, আমি ওকে খুন করিনি, আর যদি করেই থাকতাম তাহলে আজ ওর বাড়ির সামনে কি যেতাম? তবে ওকে মারার অনেক ইচ্ছা ছিল। আথিরা রুম থেকে বের হয়ে গেলে অভিষেক জানায় স্কেচ আর্টিস্ট আজকে আসতে পারবে না। আথিরা তখন একা একা দীপার বিয়ের রাতের কথা ভাবছিল। আথিরা সেদিন মন খারাপের কারণ জানতে চাওয়ার পর দীপা বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে। আথিরা বলে, তুই আমাকে আগে কেন বলিসনি? দীপা রেগে গিয়ে বলে, জেনে কি করতি তুই? আমাদের বিয়ে দিয়ে দিতি? তুই কখনোই সেটা পারতি না। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। সিন বর্তমানে শিফট করে। আথিরাকে অভিষেক ফোন করে বলে স্কেচ বানানো হয়েছে। আথিরা সেখানে পৌঁছে ভারানিকে বলে, এটাই কি সে? ভারানি বলে, আমি একবার তাকে দেখেছি, তেমন একটা মনে পড়ছে না, তবে আবার দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। আথিরা কিশোরকে ফোন দিয়ে দীপার রিলেশন সম্পর্কে জানতে চায়। কিশোর বলে, এটা হতে পারে না। এরপর আথিরা ভারানিকে ডেকে বলে, তোমার যখনই কিছু মনে পড়বে আমাকে জানাবে। এর পরের সিনে দেখা যায় আথিরা তার মা বাবাকে নিয়ে আসে অর্জুনের সাথে পরিচয় করাতে। আথিরার বাবা বিয়ের কথা বললে আথিরা বলে, আপাতত এঙ্গেজমেন্ট করি, বিয়ের তারিখ পরে জানাবো। অর্জুন আথিরাকে বলে, দীপার কেস এখনো ক্লোজ করনি? আথিরা বলে, শীঘ্রই করব। এরপর আথিরা মার্ডার স্পট এবং এর আশেপাশের সিসিটিভি ফুটেজগুলোর চুলচেরা বিশ্লেষণ করা শুরু করে। এবার আপনাদের উদ্দেশ্য বলছি, একটু মনোযোগ দিয়ে ব্যাপারটি বুঝুন। আথিরা ধারণা করে জঙ্গলের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি সিসিটিভি ক্যামেরা আছে। জঙ্গলের শুরুতে একটি, যেটা সিসিটিভি 1, আর তার থেকে 4 কিলোমিটার দূরে সিসিটিভি 2। সিসিটিভি 1 থেকে সিসিটিভি 2 পর্যন্ত যেতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। দীপার কার সিসিটিভি 1-এ দেখা যায় 2:40 মিনিটে। এই এরিয়াতে কোনো বাড়িঘর নেই, এটি একটি রিজার্ভ এরিয়া। তাই যদি কেউ তাকে এই জায়গাতে খুন করে তাহলে নিশ্চয়ই তারা দীপার গাড়ি আসার আগে থেকেই অপেক্ষা করছিল। দীপাকে মেরে হয়তো তারা সিসিটিভি 1 অথবা 2 দিয়ে বেরিয়ে গেছে। তার মানে যে গাড়িটি দিয়ে মারা হয়েছে সেটা সিসিটিভি 1 আর 2 এর মাঝে যে 10 মিনিট, এই সময়ের মধ্যে থাকার কথা। কিন্তু সিসিটিভি 1 আর সিসিটিভি 2 হতে দেখা যায় যতগুলো গাড়ি প্রবেশ করেছিল সবগুলোই 5 মিনিটের মধ্যে বের হয়ে গেছে। এখানে দেখা যায় একটি গাড়ি রাত 2:05 সিসিটিভি 2 দিয়ে প্রবেশ করে, তখন গাড়িতে 4 জন ছিল। আবার 2:10 যখন সেটা সিসিটিভি 1 দিয়ে বের হয়ে যায় তখন সেখানে 1 জন ছিল। তার সাথে অন্য 3 জন হয়তো দীপার জন্য জঙ্গলে অপেক্ষা করছিল। এবার দীপার কার আসলে তারা তাকে মেরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপর হয়তো গাড়িটি সিসিটিভি 1 দিয়ে আবার এসে বাকি 3 জনকে নিয়ে সিসিটিভি 2 দিয়ে বের হয়ে যায়। আথিরা ভাবে এটাই হয়তো তাদের প্ল্যান ছিল। আথিরা পুরো ব্যাপারটি নবীনকে বলে, নবীন বলে, এটা তো ইনসিডেন্টও হতে পারে, তারা অন্য কোনো কারণেও তো নামতে পারে। আথিরা গাড়ির নম্বরটি চেক করতে বলে। এরপর নবীন কল করে জানায় গাড়ির নম্বরটি ফেক। এবার আথিরা আগের ফরেনসিক রিপোর্ট নিয়ে একজন ডক্টরের কাছে যায়। আথিরা ডক্টরকে বলে, রিপোর্টে লেখা আঘাত পেয়ে মারা গেছে। এটা কি গাড়ির স্টিয়ারিং এর আঘাত নাকি অন্য কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল? ডক্টর বলে, এজন্য তার একটু সময় লাগবে, রিসার্চ করে পরে আথিরাকে বলতে পারবে। তবে এটা পরিষ্কার যে স্টিয়ারিং দিয়ে তার মাথায় কোনো আঘাত নেই, কোনো শক্ত রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো এই বডিটি দীপার নয়, দেখে মনে হচ্ছে এটি সাজানো। আথিরা বলে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট? ডক্টর বলে, ওটা ফেক। এবার আথিরা ওই পোস্টমর্টম তৈরিকারী ডক্টরের কাছে যায় এবং তাকে গিয়ে ফরেনসিক রিপোর্টটি দেখায়। এবার ডক্টর সত্যিটা বলে দেয়। সে বলে, আমার কোনো দোষ নেই, এটা করার জন্য এসআই অভিষেক আমাকে টাকা দিয়েছিল। এটা শুনে আথিরা দ্বিধায় পড়ে যায়। সে ইমিডিয়েটলি অভিষেককে জিজ্ঞেস করলে সে বলে, সরি ম্যাম, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করলে ডক্টর কিশোর তাকে বাঁচিয়েছিল, তাই কিশোর আমাকে এসব করতে বললে আমি তাকে হেল্প করেছি। এবার কিশোরকে অ্যারেস্ট করতে গেলে কিশোর আথিরাকে বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর কিশোর তার কাহিনী বলা শুরু করে। সে বলে,
আমাদের বিয়ের বয়স 1.5 বছর। বিয়ের পর থেকে সে আমার সাথে কোনো সম্পর্কই করতে চাইতো না। আমি ভেবেছি তার পরিবারের বিধিনিষেধের কারণে সে হয়তো যা করতে চাইতো তা করতে পারেনি, ফলে সে আপসেট থাকতো। তাই আমি তার মডেলিংয়ে সাপোর্ট করি। সে রেগুলার ওয়ার্কআউট করত, আমিও তাকে হেল্প করতাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও আমাকে অ্যাভয়েড করছে। একদিন বাসায় ফিরে দেখি ও হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি ওকে সুস্থ করি। এরপর ওর ল্যাপটপে ফেসবুক মেসেঞ্জার চেক করি, দেখি ও আমার বিয়ের আগেই একজনের সাথে রিলেশনে ছিল। আসলে মডেলিং আমার থেকে দূরে থাকার একটি বাহানা মাত্র। ওকে জিজ্ঞেস করলেও বলে আমি মাকে বলেছিলাম এই ব্যাপারে, কিন্তু মা সুসাইড করার ভয় দেখিয়েছিল, তাই বাধ্য হয়ে বিয়েটা করেছে। দীপা আরও বলে, তুমি যদি এটা আমার বাবা মাকে বলো তাহলে তারা আমাকে মেরে নিজেরাও সুসাইড করবে। আমি এবার ওকে বলি, তুমি যদি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব। এরপর আমরা এই প্ল্যানটা করি, কিন্তু তুমি এই প্ল্যানটা ধরে ফেলেছ। এখন ওর বাবা যদি জানতে পারে তাহলে অন্য জাতের ছেলের সাথে ওকে কোনোদিনই সংসার করতে দিবে না। তাই ওর মৃত্যুর নাটক সাজিয়ে ওর ভালোবাসার মানুষের সাথে ওকে দূরে পাঠিয়ে দেই। আথিরা সবকিছু শুনে কিশোরকে বলে, ইদানিং মনে হয় ক্রাইম থ্রিলার একটু বেশি দেখছো। কিশোর বলে, এটা সত্যি। আথিরা বলে, ভারানি বলেছে সে দীপার সাথে লাভারকে দেখেছে এই বাড়িতেই। কিশোর বলে, আমি এসব জানি না। এরপর কিশোর একটি ভিডিও দেখিয়ে বলে, গতকাল সে আমাকে এটা মেল করেছে। সেখানে দীপাকে একটি ছেলের সাথে দেখা যায়, আর ভিডিওতে দেখা যায় তারা তাদেরকে হেল্প করার জন্য কিশোরকে থ্যাঙ্কস জানাচ্ছে। আথিরা ওই ভিডিও নিয়ে ভারানিকে দেখালে সে বলে, আমি যাকে দেখেছি সে এটা নয়। আথিরা তখন কিশোরকে কল করে বলে, আমি একবার দীপার সাথে দেখা করতে চাই। কিশোর বলে, ওরা অনেক দূরে চলে গেছে আর ওরা এখন কোথায় আছে আমি জানি না। আথিরা বলে, তাহলে ফোনে কথা বলিয়ে দাও। কিশোর বলে, আমার কাছে ওর নাম্বারও নেই, তবে ও আমাকে বলেছে প্রতি 3 মাসে একবার কল করবে। আথিরা বলে, কিন্তু কিশোর, আমি ওর সাথে কথা না বলা পর্যন্ত এই কেস ক্লোজও করতে পারবো না। তোমাকে কল করলে আমাকে তুমি জানাবে। এদিকে আথিরা ভাবতে থাকে, তাহলে সেদিন রাতে দীপার সাথে কে ছিল। ওদিকে দেখা যায় অর্জুন ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে ইঞ্জেকশন নিচ্ছে। এদিকে 3 মাস থেকে 6 মাস পার হয়ে যায়, কিন্তু দীপার কোনো ফোন আসে না। হঠাৎ একদিন আথিরা বাড়ি ফেরার সময় দীপা আথিরাকে মেসেজ করে এবং বলে, আগামীকাল রাত 8টায় পন্ডিচেরিতে আমার সাথে দেখা করো, কিন্তু কোনো পুলিশকে খবর দিও না। আর পন্ডিচেরি এসে আমায় কল দিলে আমি লোকেশন বলে দিব। আথিরা ওই নম্বরে কল করতে নিলেই আরেকটি মেসেজ আসে যে এই নম্বরে কল করো না। পরদিন আথিরা পন্ডিচেরির দিকে রওনা দেওয়ার সময় সেখানে অর্জুন এসে পড়ে। অর্জুন আথিরাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? আথিরা বলে, কাজ আছে, তোমার সাথে পরে দেখা করব। এটা শুনে অর্জুন রাগ করে বলে, কিছুদিন পর আমাদের বিয়ে, আর আমাদের মধ্যে কোনো গোপন ব্যাপার থাকা ঠিক না। এরপর আথিরা দীপার কথা বললে অর্জুন বলে, আমিও আসি তোমার সাথে। এত দূর একা একা যাবে, আমি গেলে তোমার বোর লাগবে না। এই বলে অর্জুন বাইক পার্ক করতে গিয়ে ফোনে কাউকে বলে, আমাকে সাথে নিতে রাজি হয়েছে, তোমরা এখানেই থাকো। তারপর অর্জুন ও আথিরা পন্ডিচেরির দিকে রওনা দেয়। পন্ডিচেরি পৌঁছালে দীপা অ্যাড্রেস দিয়ে আরেকটি মেসেজ পাঠায়। সেই অ্যাড্রেস মতো একটি বাড়িতে যায় তারা। এদিকে ভারানি বেইলি মুক্তি পেয়ে আথিরাকে কল দেয়, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে আথিরা তার কল ক্লিয়ার শুনতে পাচ্ছিল না। ভারানি বলে, আমি একটি ভিডিওতে ওই লোকটিকে দেখেছি, আমি তার স্ক্রিনশট আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আথিরা ভারানির কথা বুঝতে না পেরে দীপাকে খুঁজতে বাড়ির ভিতরে যায়। ওদিকে আথিরা রিভলভার অর্জুন নিয়ে নেয়। আবার নবীনও বারবার আথিরাকে কল করার চেষ্টা করছিল। আথিরা কল না ধরায় নবীন হোয়াটসঅ্যাপে একটি ভয়েস এসএমএস পাঠায়। অর্জুন ভিতরে গিয়ে তার হাতে একটি ইঞ্জেকশন নেয়। এরপর দেখা যায় সেখানে কিশোর, পল্লবী, অভিষেক আর তাদের সহযোগী আরও একজন প্রবেশ করে। আর ঠিক তখনই ফোনে ভারানি সেই এসএমএসটি দেখে আথিরা। ভারানি তাকে অর্জুনের ছবি পাঠিয়েছে, আর নবীন ভয়েস এসএমএস পাঠিয়েছে যে আথিরা যেন অর্জুনের থেকে নিরাপদে থাকে, কারণ অর্জুন যেই আইডেন্টিটি ব্যবহার করছে তার সবকিছুই ফেক। আথিরা পিছনে ফিরে দেখে তার পেছনে অর্জুন দাঁড়িয়ে আছে। আথিরা চিৎকার করে বলে, কে তুমি? কেন এমন করলে আমার সাথে? আর দীপার সাথে তুমি কি কি করেছ? তখন কিশোর বলে, দীপা আর নেই, আমরাই ওকে শেষ করে দিয়েছি। এরপর কিশোর বলে, আমি তোমাকে বলেছিলাম বিয়ের পর ও আমায় এড়িয়ে চলতো। যেদিন রাতে ও সুইসাইড করার চেষ্টা করেছিল সেদিন আমি ওর ল্যাপটপ চেক করে পুরো শকড হয়ে যাই। ও ছেলের নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে একটি মেয়ের সাথে চ্যাট করত। আমি ওর কাছে জানতে চাইলে দীপা বলে, আমি এটাই ফিল করি। ছোটবেলায় আমি আর সবার মতো স্বাভাবিক ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতির পরিবর্তন হতে থাকে। আমার কাছে ছেলেদের সবকিছুই ভালো লাগতো। মাঝে মাঝে ছেলেদের পোশাক পরতাম, ছেলেদের অভিনয় করতাম।
বয়স বাড়ার সাথে সাথে আমার নিজের উপর ঘৃণা হতে থাকে। আমি আমার ফিলিংস কাউকে বলে বোঝাতে পারতাম না। আমার মনে হতো আমার জীবনটা একটা নরক। কলেজে ভাড়ানিকে দেখতাম আমার মতোই মনমরা হয়ে থাকতো। ওর সাথে আমি বন্ধুত্ব করি, ওর সাথে ঘোরাফেরা করতে থাকি, কিন্তু ও এটাকে ভালোবাসা মনে করে আমাকে প্রপোজ করে বসে। আমি দূরে সরে যেতে চাইলে ও আমাকে কিডন্যাপ করে। এই ঘটনা আমার বাসায় জানলে 15 দিনের মাথায় আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। মাকে সব খুলে বললে মা বাবাকে বলে দেয়। বাবা আমাকে অনেক মারধর করে, তাই বাধ্য হয়েই আমি বিয়েটা করি। কিন্তু আমি মানসিকভাবে কিছুই মেনে নিতে পারিনি। তুমি কাছে আসতে চাইলে আমি বাহানা করতাম, কারণ তুমি একটা ছেলেকে বিয়ে করেছো, সে কিভাবে এসব করবে। সব শুনে আথিরা বলে, কিশোর তুমি কি তোমার বানানো গল্প বলা বন্ধ করবে? তখন অর্জুন আথিরাকে ডাকলে আথিরা সেদিকে তাকালে অর্জুন আথিরার ফোনের লকটি তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে দেয়। আথিরা পুরো টাসকি খেয়ে যায়, কারণ এই ফোন শুধু আথিরা ও দীপার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খুলবে। তাহলে কিভাবে অর্জুন সেটা খুললো? এবার আবার ফ্ল্যাশব্যাক, যেখানে অর্জুন আথিরাকে বলে, যখন আমি ছোট ছিলাম তোমাকে আমার খুব ভালো লাগতো, তোমার সাথে সব সময় থাকতে চাইতাম। তোমাকে কেউ প্রপোজ করলে খুব হিংসা হতো আমার জন্মদিনে তুমি আমাকে প্রথম কিস করেছিলে, ওই দিনই প্রথম আমার ভালোবাসার অনুভূতি হয়। তুমি চলে যাওয়ার পর আমি একা হয়ে পড়ি। আমার বিয়ের পরে আমি ফেক আইডি দিয়ে তোমার সাথেই চ্যাট করতাম, কিন্তু কিশোর সব বুঝতে পারে। সে বলে চিকিৎসা করলে আমি ঠিক হয়ে যাব। তারপর কিশোর আমার চিকিৎসা শুরু করে। 1 মাসের মাথায় আমার গলার স্বর পরিবর্তন হয়ে যায়। আমি সফটওয়্যার ব্যবহার করে বাবা মার সাথে কথা বলতে শুরু করি। দীর্ঘ 10 মাস পর আমার পরিবর্তন আসে। তখন নিজেকে পুরোপুরি ছেলে রূপে দেখতে পাই। তোমার সাথে দেখা করার জন্য অভিষেককে দিয়ে পাশাপাশি টিকিট করাই। এরপর বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমাকে নিয়ে তোমার টেনশন কষ্ট আমার সহ্য হচ্ছিল না, তাই তোমার সাথে দেখা করতে সব সত্যি বলার প্ল্যান করি। আমি মেয়ে হয়েও তোমাকে 12 বছর ভালোবেসেছি। এখন তো আমি পুরোপুরি ছেলে, আর তুমিও তো আমাকে ভালোবাসো। সব শুনে আথিরা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। একদিন অর্জুন কল করে বলে, তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না? আথিরা বলে, তুমি অর্জুন ছিলে, অর্জুনই থাকতে আমি বিয়ে করতাম, কিন্তু এখন তোমার মাঝে আমি দীপাকেও দেখি। দুজনকে আমি কিভাবে বিয়ে করব? অর্জুন বলে, ঠিক আছে, তুমি আরো 1 বছর সময় নিয়ে ভেবে দেখো। তুমি কি আমার সাথে থাকতে চাও, নাকি আমাকে ছেড়ে ভালো থাকতে পারো? এর পরে সিনে দেখা যায় 1 বছর পর আথিরা ও অর্জুন দেখা করে। এবার আথিরা অর্জুনকে মেনে নেয়, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রিক্যাপ ক্রিয়েশনের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।